কর্ণ ও দুর্যোধনের পত্নী ভানুমতির পাশা খেলা। কুরুক্ষেত্র যুদ্ধের অনেক আগের কথা। হস্তিনাপুরের রাজসিংহাসনে তখন কৌরবদের প্রবল প্রতাপ। যুবরাজ দুর্যোধনের ক্ষমতার দম্ভে সবাই তটস্থ, কিন্তু এই অহংকারী দুর্যোধনের বুকেও একটি নরম কোণ ছিল, আর সেই স্থানটি সম্পূর্ণভাবে সংরক্ষিত ছিল তার পরম মিত্র অঙ্গরাজ কর্ণের জন্য। কর্ণ ছিলেন একজন সুতপুত্র, সমাজে তার কোনো সম্মান ছিল না, কিন্তু যেদিন ভরা রাজসভায় দুর্যোধন তাকে নিজের সিংহাসনের পাশে বসিয়ে অঙ্গ দেশের রাজা ঘোষণা করেছিলেন, সেদিন থেকেই কর্ণ তার জীবন দুর্যোধনের চরণে সঁপে দিয়েছিলেন। তার বন্ধুত্ব ছিল স্ফটিকের মতো স্বচ্ছ। দুর্যোধন অন্ধের মতো বিশ্বাস করতেন কর্ণকে। কর্ণের জন্য দুর্যোধন পুরো পৃথিবীর সাথে লড়তে প্রস্তুত ছিলেন, আর কর্ণ দুর্যোধনের একটি হাসির জন্য তিনি নিজের প্রাণ ও হাসি মুখে বিসর্জন দিতে পারতেন। এই বন্ধুত্বের গভীরতা এতটাই ছিল যে হস্তিনাপুরের রাজপ্রাসাদের অন্দরমহলে, যেখানে সাধারণ কোনো পুরুষের প্রবেশ নিষেধ ছিল, সেখানেও কর্ণের অবাধ যাতায়াত ছিল। খোদ দুর্যোধনের স্ত্রী রানী ভানুমতির কক্ষের দরজাও কর্ণের জন্য সবসময় উন্মুক্ত থাকত। রানী ভানুমতি ছিলেন অত্যন্ত রূপবতী, বুদ্ধিমতী এবং তেজস্বিনী এক নারী। তিনি জানতেন তার স্বামী দুর্যোধন কতটা জেদি এবং অহংকারী, কিন্তু ভানুমতি এও জানতেন যে তার স্বামীর এই বিশাল সাম্রাজ্যে যদি কেউ তার সত্যিকারের হিতাকাঙ্ক্ষী থেকে থাকে, তবে সে হলো কর্ণ। ভানুমতি কর্ণকে অত্যন্ত সম্মান করতেন। কর্ণ ভানুমতিকে নিজের ছোট বোনের মতো বা কখনো নিজের সঙ্গীর মতো ভালোবাসতেন। তাদের মধ্যে কোনো জড়তা ছিল না, কোনো লুকোচুরি ছিল না। দুর্যোধন যখন রাজকার্যে বা শিকারে ব্যস্ত থাকতেন, তখন প্রায়ই কর্ণ এবং ভানুমতি প্রাসাদের বাগানে বা রানীর কক্ষে বসে গল্পগুজব করতেন। তারা কখনো রাজনীতি নিয়ে আলোচনা করতেন, আবার কখনো নিছকই হাসি ঠাট্টায় মেতে উঠতেন। হস্তিনাপুরের সবাই এই পবিত্র বন্ধুত্বের কথা জানত এবং সম্মান করত। একদিন বিকেলের ঘটনা। দুর্যোধন রাজপ্রাসাদে নেই। তিনি কোনো এক বিশেষ কাজে শহরের বাইরে গেছেন। কর্ণ তার মিত্রের খোঁজে প্রাসাদে এলেন। এসে শুনলেন দুর্যোধন নেই। কর্ণ ভাবলেন ফিরে যাবেন, কিন্তু ঠিক তখনই রানীর দাসী এসে খবর দিল রানী ভানুমতি তাকে তার কক্ষে ডেকেছেন। কর্ণ সোজা চলে গেলেন ভানুমতির কক্ষে। দেখলেন রানী ভানুমতি অত্যন্ত একঘেয়েমিতে ভুগছেন। কর্ণকে দেখে রানীর মুখে হাসি ফুটে উঠল। ভানুমতি: আসুন অঙ্গরাজ, মহারাজ তো আজ প্রাসাদে নেই, আর আমার একার সময় একদম কাটছে না। চলুন আজ আমরা দুজনে মিলে পাশা খেলি। কর্ণ হাসি মুখে রাজি হলেন। রানীর নির্দেশে পাশা খেলার ছক পাতা হলো। শুরু হলো খেলা। দুজনেই খেলায় অত্যন্ত পারদর্শী। কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। রাজকীয় পালঙ্কের ওপর বসে দুজনে মগ্ন হয়ে গেলেন পাশার চালে। খেলার মাঝে মাঝে চলছে হাসি ঠাট্টা, একে অপরকে হারানোর চ্যালেঞ্জ। কর্ণ অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির সাথে খেলছিলেন। ধীরে ধীরে ভানুমতি বুঝতে পারলেন যে তিনি কর্ণের কাছে হেরে যাচ্ছেন। কর্ণের প্রতিটি চাল রানীর গুটিগুলোকে আটকে দিচ্ছিল। খেলা যখন একদম শেষ পর্যায়ে, কর্ণ প্রায় জিতেই গেছেন, ঠিক সেই মুহূর্তে ভানুমতির কক্ষের বিশাল কাঠের দরজাটি নিঃশব্দে খুলে গেল। দরজার সামনে এসে দাঁড়ালেন স্বয়ং মহারাজ দুর্যোধন। ভানুমতি দরজার দিকে মুখ ঘুরে বসেছিলেন। তিনি দেখতে পেলেন
তার স্বামী কক্ষে প্রবেশ করছেন। তৎকালীন রাজকীয় শিষ্টাচার অনুযায়ী স্বামী বা রাজা কক্ষে প্রবেশ করলে স্ত্রীকে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানাতে হতো। ভানুমতিও সেই সম্মান জানানোর জন্য তাড়াহুড়ো করে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। কর্ণ বসেছিলেন দরজার দিকে পিঠ করে। তিনি দুর্যোধনকে দেখতে পাননি। তিনি দেখলেন, তিনি যখন জেতার ঠিক দ্বার প্রান্তে, তখন ভানুমতি হঠাৎ করে খেলা ছেড়ে উঠে পালাচ্ছেন। কর্ণ ভাবলেন, ভানুমতি হয়তো হেরে যাওয়ার লজ্জায় বা নিছকই ছলনা করে খেলা থেকে পালিয়ে যাচ্ছেন। বন্ধুত্বের অধিকার থেকে তাকে আটকানোর জন্য কর্ণ নিজের হাত বাড়িয়ে দিলেন। তিনি ভানুমতিকে বসানোর জন্য তার শাড়ির আঁচল বা উত্তরীয় ধরে টান দিলেন। কিন্তু কর্ণের হাতের টানটি একটু বেশি জোরে পড়েছিল। রানীর শাড়ির আঁচলের সাথে জড়িয়েছিল তার গলায় পরা একটি অত্যন্ত মহামূল্যবান এবং সুন্দর মুক্তোর মালা। কর্ণের টানে সেই মালাটি সজোরে ছিঁড়ে গেল। ছলাৎ করে এক অদ্ভুত শব্দ হলো পুরো কক্ষে। মালার সুতো ছিঁড়ে শত শত মুক্তো মেঝেতে ছড়িয়ে পড়ল। কিছু মুক্তো গড়িয়ে চলে গেল একেবারে দরজার কাছে দাঁড়িয়ে থাকা দুর্যোধনের পায়ের কাছে। কক্ষের ভেতর তখন অন্ধকার গুহার মতো নীরবতা। পরিস্থিতিটা একবার কল্পনা করুন। রাজপ্রাসাদের অত্যন্ত সুরক্ষিত অন্দরমহল, রানীর একান্ত ব্যক্তিগত কক্ষ, সেখানে রাজা উপস্থিত নেই। আর সেই সুযোগে রাজার পরম মিত্র তার রানীর শাড়ির আঁচল ধরে টান দিয়েছেন। রানীর গলার হার ছিঁড়ে মেঝেতে ছড়িয়ে পড়েছে। যে কোনো সাধারণ মানুষের চোখে এটি একটি চরম কলঙ্কজনক এবং বিশ্বাসঘাতকতার দৃশ্য। যে কোনো স্বামী এই দৃশ্য দেখলে রাগে অন্ধ হয়ে যেতেন। বন্ধুকে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলতেন। কর্ণ যখন বুঝতে পারলেন তিনি কি করে ফেলেছেন, তখন তার পিঠ বেয়ে ঠান্ডা ঘাম ঝরতে লাগলো। তিনি ধীরে ধীরে পিছন ফিরে তাকালেন। দেখলেন দরজার সামনে দাঁড়িয়ে আছেন দুর্যোধন। দুর্যোধনের দৃষ্টি স্থির হয়ে আছে মেঝেতে ছড়িয়ে থাকা মুক্তোগুলোর দিকে। কর্ণের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তিনি ভাবলেন, আজ তার বন্ধুত্বের সমাপ্তি। দুর্যোধন নিশ্চয়ই ভাববেন কর্ণ তার পত্নীর সম্মানহানির চেষ্টা করছিলেন। কর্ণ মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইলেন। তিনি কোনো অজুহাত বা কৈফিয়ত দেওয়ার চেষ্টাও করলেন না, কারণ পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে কোনো কথাই তখন বিশ্বাসযোগ্য হতো না। ভানুমতিও ভয়ে কাঠ হয়ে গেছেন। তিনি জানেন দুর্যোধনের রাগ কতটা ভয়ঙ্কর। দুর্যোধন ধীরে ধীরে ঘরের ভেতরে পা রাখলেন। তার জুতোর শব্দে কর্ণের বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। দুর্যোধন এগিয়ে এসে মেঝেতে ছড়িয়ে থাকা একটি মুক্তো নিজের হাতে তুলে নিলেন। এরপর তিনি কর্ণের দিকে তাকালেন। কর্ণের মাথা তখনও নিচু। দুর্যোধন তার ভারী গলায় এমন একটি কথা বললেন যা মহাভারতের ইতিহাসে বন্ধুত্বের শ্রেষ্ঠতম উদাহরণ হয়ে আছে। তিনি বিন্দুমাত্র সন্দেহ বা রাগ না দেখিয়ে অত্যন্ত শান্ত ও স্বাভাবিক কণ্ঠে বললেন, মিত্র কর্ণ, এই মুক্তোগুলো কি আমি কেবল কুড়িয়ে দেব, নাকি নতুন সুতোয় গেঁথেও দিতে হবে? এই কথাটি শোনার পর কর্ণ এবং ভানুমতি দুজনেই স্তব্ধ হয়ে গেলেন। কর্ণের চোখ থেকে ঝরঝর করে জল পড়তে লাগলো। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এমন আপত্তিকর পরিস্থিতিতেও দুর্যোধন তাকে বিন্দু মাত্র সন্দেহ করেননি। কর্ণ দৌড়ে গিয়ে দুর্যোধনের পা জড়িয়ে ধরলেন। কর্ণ, মিত্র, তুমি আমাকে সন্দেহ করলে না। তুমি দেখলে আমি তোমার রানীর গলার হার ছিঁড়ে ফেলেছি, তবুও
তুমি আমার উপর রাগ করলে না? দুর্যোধন হেসে কর্ণকে তুলে বুকে জড়িয়ে ধরলেন। দুর্যোধন: কর্ণ, আমি পৃথিবী জয় করতে চাই, কিন্তু তার মানে এই নয় যে আমি আমার পরম মিত্রকে চিনতে ভুল করব। আমি জানি তুমি কে। সূর্য যেমন কখনো অন্ধকার ছড়াতে পারে না, তেমনি আমার মিত্র কর্ণ কখনো কোনো নারীর অসম্মান করতে পারে না। আমি আমার নিজের চোখের দৃষ্টিকে অবিশ্বাস করতে পারি, কিন্তু অঙ্গরাজ কর্ণকে নয়। অন্যদিকে কর্ণও দুর্যোধনের এই বিশ্বাসের মর্যাদা আজীবন রক্ষা করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন মাতা কুন্তী তাকে পাণ্ডব পক্ষে যোগ দেওয়ার জন্য প্রলুব্ধ করেছিলেন, বিশাল সাম্রাজ্যের লোভ দেখিয়েছিলেন, তখন কর্ণ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে দুর্যোধন আমাকে আমার সবচেয়ে খারাপ সময়ে বুকে টেনে নিয়েছিল, অন্ধের মতো বিশ্বাস করেছিল। আজ যুদ্ধের ময়দানে আমি তাকে একা ছেড়ে যাব না। আমার জীবন দুর্যোধনের জন্য সমর্পিত। এই কাহিনী আমাদের শেখায় যে বিশ্বাস এমন এক অদৃশ্য সুতো, যা একবার ছিঁড়ে গেলে আর জোড়া লাগে না। আর যদি তা অটুট থাকে, তবে হাজার মুক্ত ছড়িয়ে পড়লেও সেই সম্পর্ক কখনো নষ্ট হয় না। এইরকম আরও পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে আপনার মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।